বাড়ির সামনে দাঁড়িয়ে বিদেশি অনামিকা অদ্ভুতভাবে তাকিয়ে দেখছিল। এই মেয়ে, কে তুমি? এভাবে এখানে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, সারদা বলে। সারদাকে দেখে অনামিকা মনে মনে, এই মোটা আর পেটে মহিলাটি মনে হচ্ছে রমেশের মা, তাহলে ইনিই আমার শাশুড়ি মা হবেন। অনামিকা এ কথা মনে মনে ভাবছিলই, ততক্ষণে সারদা চিৎকার করে বলে ওঠে, ও মেয়ে, আমি তোমাকে এই প্রশ্নটা করছি, আর তুমি দেখেই যাচ্ছ আমি কি মানুষের মতন দেখতে লাগছি না? দেখতে পাচ্ছি মা, আমি আপনার বিদেশি বৌমা, আমার নাম অনামিকা। রাম মানে রমেশ বাড়িতে নেই নাকি? শুনে সারদা খুব অবাক হয় আর জোর গলায় সে বলে, ওগো শুনছো? আর হ্যাঁ রমেশ, তোরা বাইরে আয়। এভাবে জোর গলায় বলাতে তারা দুজনে খুব ঘাবড়ে যায় আর চিন্তিত হয়ে তারা বাইরে ছুটে বেরিয়ে আসে। কি হয়েছে সারদা, এভাবে চিৎকার কেন করছো? ভূত টুত দেখে নিয়েছো নাকি? কি বললে? আমি ভূত থেকে ভয় পাই? হ্যাঁ হ্যাঁ, একটা ভূতকে দেখে অন্য ভূত তো ভয় পেতেই পারে। সেসব ছাড়ো, বলো চিৎকার কেন করলে? হ্যাঁ মা, এত জোরে কেন চিৎকার করলে সেটা বলো। এই মেয়েটাকে দেখো, এ বলছে নাকি এ আমার বৌমা, একে দেখে তো বিদেশি মনে হচ্ছে। এভাবে বলাতে প্রসাদ আর রমেশ মডার্ন ড্রেসে অনামিকাকে দেখতে লাগে। রমেশ অনামিকাকে চিনত না, এর আগে সে কখনোই তাকে দেখেনি। তুমি কে আর তোমার কি চাই? রমেশের এই প্রশ্ন শুনে অনামিকা তখন মনে মনে ভাবতে লাগে, আচ্ছা আচ্ছা তুমি রাম, ফটোতে অত ভালো তো লাগছিলে না, কিন্তু সামনের থেকে দেখে তোমাকে খুব স্মার্ট লাগছে। একথা ভেবে সে লজ্জা পেয়ে, সে কি রাম, আমি যে তোমার স্ত্রী অনামিকা, আমি বিদেশ থেকে এসেছি, তুমি আমায় ভুলে গেছো নাকি? এভাবে বলাতে প্রসাদ খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। জানি না বাবা, আমি এই মেয়েটিকে চিনি না। অনামিকা সে কে? বিশ্বাস করো আমায়। যদি তুমি জানোই না যে আমি কে, তাহলে তুমি আমার নাম অনামিকা কি করে জানলে? এ কথাটা একবার ওনাকে জিজ্ঞাসা করুন না বাবা। হ্যাঁ বাবা, মেয়েটা তো সত্যি বলেছে। এই মেয়েটির নাম যে অনামিকা, সেটা তুমি কি করে জানলে? বলো বাবা, সেটাও বলো। আরে বাবা, এই মেয়েটি তো এক্ষুনি এই কথাই বলল যে আমার নাম অনামিকা। তুমি শুনতে পাওনি নাকি? আমার উপরে একটু ভরসা করো। আমি এ কথা বিশ্বাস করছি যে এই মেয়েটি আমাদের বৌমা। এভাবে এর আগে আমাদের বাড়িতে এসে কেউ কখনো কান্নাকাটি করেনি। তাহলে তুমি মেনে নিয়েছো যে এই বিদেশি মেয়েটি আমাদের বাড়ির বৌমা? হ্যাঁ, কিন্তু আমি মানতে পারবো না, আমাদের ছেলে তো কখনো বিদেশও যায়নি। সে কথাও সত্যি, আজ পর্যন্ত আমাদের ছেলে কখনো বিদেশে যায়নি, তাহলে এর সাথে বিয়ে কি করে হলো? এ কথা শুনে অনামিকা খুব ঘাবড়ে যায় আর মনে মনে ভাবতে লাগে, হে ভগবান, এই শ্বশুরমশাই নাটা কিন্তু মাথায় বেশ বুদ্ধি আছে, এবার আমি এই কথাটার জন্য এনাকে কি করে রাজি করাই। এ কথা ভাবছিলই ততক্ষণে সারদা বলে ওঠে, যেই এ আমাদের ছেলেকে রাম বলে ডেকে উঠল, সেই ভাবলে এ আমাদের বৌমা? সারদা ভীষণ রেগেমেগে বলে, হ্যাঁ মা, যদি আমাদের ছেলে তোমাকে বিয়ে করেইছে তাহলে সে আমাদের নাম তোমাদেরকে বলে থাকবে। আমাদের কি নাম বলো তো? আপনার নাম প্রসাদ আর মায়ের নাম সারদা। কোনো দেশে কি এভাবে কোনো মহিলা উঠে এসে বলে যে এ আমার স্বামী? একবার আপনি ভেবে দেখুন না। তার কথা শুনে প্রসাদ চিন্তায় পড়ে যায় আর ভাবে যে মেয়েটি একদম সত্যি কথাই বলছে। আচ্ছা মা, আগে তুমি বাড়ির ভেতরে যাও, পরে আমরা এ নিয়ে আবার চর্চা করব। এভাবে বলাতে অনামিকার কোনো উত্তর না দিয়ে সোজা ঘরের ভেতরে চলে যায়। এ কি করলে তুমি? আমি কিছুই বুঝে উঠতে পারছি না সারদা, সে যাই হোক না কেন, এ আমাদের বৌমা, ব্যাস। এ কথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায়। এসেছে না আমাদের ঘরের বৌমা হয়ে, হ্যাঁ, একে দিয়ে ঘরের কাজ করাবো, তারপর সব সত্যিটা বের করব। চল ভেতরে। বলে সারদা রমেশকে সঙ্গে করে নিয়ে ঘরের ভেতরে ঢোকে। অনামিকা সারা বাড়ি ঘুরে দেখতে লাগে। এভাবে কি ঘুরে ঘুরে দেখছো? এসো, এখানে এসে বসো। তুমি তো আজ থেকে আমাদের বাড়ির একমাত্র বৌমা। কাল যখন আমি থাকবো না, তখন আমার ছেলের এই বাড়ির সব দায়িত্ব তোমাকেই সামলাতে হবে, তার জন্য তোমাকে তৈরিও তো করতে হবে। সে তো বুঝলাম মা, কিন্তু আপনি বলছেন থাকবেন না, কোথায় যাবেন মা? থাকবো না মানে যখন আমি মরে যাব বৌমা। তাই বুঝি মা? তাহলে আপনি কখন মরবেন মা? আজকে না কালকে?
এ কথা শোনার পরে সারদা খুব আশ্চর্য হয়ে যায় আর নিজের বৌমাকে দেখতে লাগে। সে চিন্তায় পড়ে যায় যে বৌমা সত্যি সত্যি খুব সরল না সে খুবই চালাক। সে কিছুই বুঝে উঠতে পারে না। তাহলে বলুন মা, আপনি কবে মরবেন? তাহলে আমি সবকিছুর ব্যবস্থা করে রাখবো আগে থেকে। মুখাগ্নির জন্য আবার আমাদেরকে অ্যাডভান্সও দিয়ে রাখতে হবে। শেষ যাত্রা করাবে, সে গাড়িকেও টাকা দিতে হবে। তার উপরে মুখাগ্নি করার জন্য যে কাঠ লাগবে সেটাও আনার জন্য তো টাকা দিতে হবে। আর তা না হলে আমাদের কাছে একটাই পথ থাকবে, গাড্ডা কেটে তখন কবর দিতে হবে। এভাবে দেখলে তো সে অনেক কাজ হয়ে যাবে মা। অনামিকা যখন এভাবে বিস্তারিতভাবে বলতে লাগে তা শুনে সারদার মনে খুব কষ্ট হয়। মা, আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার হাতে আপনি দিয়ে দেন, তারপর দেখবেন আমি সব দায়িত্ব সামলে নেব। অনামিকার এ কথা শুনে সারদা তখন মনে মনে ভাবে, যে যাই বলুক না কেন, কিন্তু এই বিদেশি বৌমা সরল তো নয়। এখনো যদি সরল ভাবি, তার মানে গরম ডালে নিজেই হাত দেব আর নিজের হাতই পোড়াবো। যতই সরল দেখতে লাগুক না কেন, আমি ভালো করে বুঝে গেছি এ সবটি জানে। সারদা এ কথা ভাবছিলই, ততক্ষণে অনামিকা বলে, তবে বলি কি মা, আপনার নামে কোনো জমি জমা আছে নাকি? কেন জিজ্ঞাসা করছো? আপনি তো বললেন মা কাল বাদ পরশু মরে যাবেন, আর বারবার সে কথা বলছেন। যদি সত্যি করে চলে যান তাহলে তো সবকিছুর আগে থেকে বন্দোবস্ত করে রাখতে হবে, তাই না? না হলে আপনি চলে গেলে তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে মা। তখন থেকে দেখছি তুমি শুধু আমার মরার কথাই বলে যাচ্ছ। জানি না ঈশ্বর যে আমাকে কখন ডাকবেন। এমন করছো যেন সে আমাকে এখনই ডেকে ফেলেছেন। এখনো বেঁচে আছি তাতেই তুমি আমাকে শেষ ক্রিয়াকর্মের কথা বলছো। কখনো শ্মশান নিয়ে যাওয়ার কথা, কখনো কবর দেওয়ার কথা বলছো। তেমনটা নয় মা। এ কথা শুনে সারদা ভীষণ রেগে গিয়ে, মুখ বন্ধ করো, আর একটাও কথা নয়। সারদা এ কথা বলছিলই, ততক্ষণে অনামিকা এসে শাশুড়ি মার মুখ টিপে ধরতে যায়। সারদা নিজের চোখ বড় বড় করে অনামিকার দিকে তাকায় আর তাকে ধাক্কা দিয়ে দেয়। অনামিকা নিচে গিয়ে পড়ে। এ কি করছো তুমি? আমাকে মারতে চাইছো? আরে মা, আপনি তো বললেন মুখ বন্ধ করো। আমি ভাবলাম নিজের হাত দিয়ে করতে পারছেন না, তাই আমি করতে গেলাম। বোকা কোথাকার! আমি বললাম নিজের মুখটা বন্ধ করো, আমার মুখটা নয়। মাথায় বুদ্ধি নেই নাকি? সরি মা, এবার আপনি আমায় বলুন, এমনিতেও আপনি মরার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তাহলে কথা মতো আপনি আমাকে সব শেখাবেন বলেছিলেন, শেখান। এ কথা বলে ঠিক করেছো, আমার সঙ্গে এসো। এ কথা বলে সারদা কুয়োর দিকে যায়। অনামিকা তার পিছু পিছু সেখানে যায়। সেখানে অনেক জামাকাপড় রাখা ছিল। অনামিকা সেগুলোকে দেখছিলই, ততক্ষণে সেখানে রমেশ এসে পড়ে। মা, ও এসব কাজকর্ম একদম করতে পারবে না। আসল কথাটা এটাই হলো যে সে তোমার নিজের বৌমাই নয়। আমি তাকে দিয়ে সব করাবো আর তার মুখ দিয়ে সত্যিটা বের করব। তুই এখন যা। আরাম, আজ নয় তো কাল মা গত হবেনি। উনি চান আমাকে সব কাজ শিখিয়ে যেতে, আমিও শিখতে চাই। ওনাকে বেশি কষ্ট দিও না। হ্যাঁ, যদি বেশি কষ্ট পেয়ে আবার তাড়াতাড়ি পটল তোলেন তাহলে। এভাবে বলাতে রমেশ অনামিকার ওপরে ভীষণভাবে রেগে যায়। তাকে একটা কষে থাপ্পড় লাগায়। বিদেশি বলে আমি সহ্য করছিলাম, কিন্তু তুমি কে হও এতবার বলবে যে সে চলে যাবে? তোমার এত বড় সাহস! তুমি এখান থেকে বেরিয়ে যাও। সে কথা বলছিল, ততক্ষণে প্রসাদ ধনী সুদর্শনকে নিয়ে বাড়িতে আসে। সুদর্শন সারদাকে দেখে নমস্কার করে। আমাকে ক্ষমা করবেন দিদি, এ আমার মেয়ে, নাম অনামিকা। আমরা বিদেশে থাকি, কিন্তু আমার মেয়ের গ্রাম খুব পছন্দ। সে চাইছিল গ্রামেরই কোনো ছেলেকে বিয়ে করে সে এখানেই রয়ে যাবে, কিন্তু জানা পরিচিতর মধ্যে আমাদের কেউই ছিল না। তখন আমি ম্যাট্রিমনি সাইটে রমেশের অ্যাড দেখি। সেখানে রমেশের যোগ্যতা দেখার পরে আমি একটা নাটক করি আর আপনার বাড়িতে বৌমা হয়ে আসি। অনামিকার একথা শুনে সারদা, প্রসাদ আর রমেশ একটু নিশ্চিন্ত হয়। বৌদি, আমার মেয়েকে নিজের মেয়ে ভাবুন আর এই বাড়ির বৌমা করে নিন। না হলে আমরা ভাববো যে আমাদের স্বপ্ন পুরো হতে পারবে না আর আমরা বিদেশে ফিরে যাব। সুদর্শনের কথা শুনে সারদা, প্রসাদ আর রমেশ তিনজনেই একে অপরকে দেখতে লাগে। আর ওদিকে অনামিকা দুঃখিত হয়ে মাথা হেট করে দাঁড়িয়েছিল। চলো বাবা, আমরা বিদেশে ফিরে যাই, সে কথা বলে। ততক্ষণে সারদা মধ্যেখানে বলে ওঠে, ও বিদেশি বৌমা,
আমার চলে যাওয়ার পরে আমার বাড়ি, আমার ছেলেকে কে দেখবে? আমি সামলে নেব যে মা। অনামিকার কথা শুনে সকলেই ভীষণ খুশি হয়। তাহলে আর দেরি কিসের? আমি তাড়াতাড়ি করে পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে একটা ভালো দিন কন দেখে অনামিকা আর রমেশের বিয়ে দিয়ে বাড়ির লক্ষ্মীকে আর আমাদের বৌমাকে নিয়ে আসি। তারপর প্রসাদ দেরি না করে তাড়াতাড়ি পুরোহিত মশাইয়ের কাছে যায় আর একটা ভালো মুহূর্ত দেখে রমেশ আর বিদেশি অনামিকার ধুমধাম করে বিয়ে দেয়া হয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। বড়লোক অপর্ণা দেবীর বাড়িতে গরিব বৌমা অনামিকা রাঁধুনির কাজ করত। সেখানেই সারদা মালির কাজ করত। বাড়ির বাগানে সে সময় সে গাছে জল দিচ্ছিল। এ কি ব্যাপার? আজ বৌমা আমাকে চাও দিল না, খাবার খেতেও কিছু দিল না। সে ভুলে গেছে নাকি আমি এখানেই আছি? সারদা এ কথা ভাবছিলই ততক্ষণে বৌমা অনামিকা হাতে জল খাবার আর গরম গরম চা নিয়ে সেখানে আসে। এলে বৌমা, সে কখন থেকে অপেক্ষা করছিলাম। আমি তো ভাবলাম তুমি আমাকে ভুলে গেছো। একই বাড়িতে আছি তো আমরা মা, তাহলে কি করে ভুলতে পারি বলুন? দেরি হলে হতেও পারে, কিন্তু আমি আপনার জন্য নিশ্চয়ই খাবার আনবো, এইটুকু ভরসা রাখবেন। একথা বলে অনামিকা সারদাকে জলখাবার খেতে দেয়। সবুজ সবুজ বাগানে বেঞ্চের ওপরে বসে সারদা জলখাবার খেতে লাগে। ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে। অনামিকা গাড়িটির দিকে চেয়ে থাকে। হ্যাঁ মা, অপর্ণা ম্যাডাম এসে গেছেন। আপনি ভয় পাবেন না, উনি আমাদেরকে যা বলার বলতেই পারেন, কিন্তু আপনি এখন খাচ্ছেন তো, খেতে খেতে একদম উঠবেন না। আচ্ছা বৌমা, ভেতরে যাও আর জিজ্ঞাসা করো তার কিছু লাগবে কিনা। আচ্ছা বেশ মা। একথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। সারদা জলখাবার খেতে লাগে। ততক্ষণে অপর্ণা দেবী হলে যায়। অনামিকা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল নিয়ে গিয়ে অপর্ণা দেবীকে দেয়। ম্যাডাম, ঠান্ডা জল ম্যাডাম। অনামিকা জল দেয়। জলের গ্লাসটি নিয়ে অপর্ণা দেবী, অনামিকা গিয়ে আমার জামা কাপড় প্যাক করে দাও তো। বলতে বলতে অপর্ণা দেবী জল খেতে লাগেন। এক্ষুনি করে দেবো ম্যাডাম, না একটু পরেও করলে চলবে? এক্ষুনি করে দাও অনামিকা, আমার কাছে সময় নেই। এক্ষুনি আমাকে আমেরিকা বেরোতে হবে। আচ্ছা ম্যাডাম, তাহলে এক্ষুনি গিয়ে আপনার জামা কাপড় আমি প্যাক করে দিচ্ছি। আচ্ছা শোনো, একবার মালি সারদাকে বলো এসে আমার সাথে দেখা করতে। আচ্ছা বেশ ম্যাডাম। একথা বলে অনামিকা সারদার কাছে যায়, যে বাগানে বসে খাবার খাচ্ছিল। সারদা বৌমা অনামিকাকে দেখে বলে, কি হয়েছে বৌমা, তুমি এখানে এলে যে? আচ্ছা, তোমার এই প্লেটটা চাই বুঝি? খাওয়া হলেই তো আমি প্লেটটা তোমায় দিতে আসতাম। আহা মা, আমি প্লেটের জন্য এখানে আসিনি, আপনার জন্য এসছি। ম্যাডাম আপনাকে ভেতরে ডাকছে, একবার যান দেখি। একথা শুনে সারদা ভীষণ ভয় পেতে লাগে। তারপর ভয়ের চোটে, তুমি আমাকে ওভাবে জল খাবার খাচ্ছিলে, তা দেখে সে ভাবছে না তো যে আমরা দুজনে শাশুড়ি বৌমা? তেমনটা নয় মা, তিনি কিচ্ছু জানেন না। তবে একটা কথা বলো, কতদিন এভাবে তুমি এই কথাটাকে সত্যি করে আমায় বলো তো। এক না একদিন তিনি এ কথা জানতে পারবেন, তখন আরও মুশকিল হবে। ঠিক বলেছ বৌমা। একথা বলে সারদা নিজের খাবার প্লেটটা অনামিকাকে দিয়ে সেখান থেকে চলে যায়। অপর্ণা দেবী হাতে টাকা নিয়ে সোফায় বসেছিলেন। সারদা সেখানে যায়। অপর্ণা দেবীকে বলে, গিন্নিমা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ সারদা, এই হলো তোমার 2 মাসের মাইনে। কাল থেকে আর কাজে এসো না, অন্য কোথাও কাজ খুঁজে নিও। অপর্ণা দেবীর এই কথা শুনে সারদা খুব অবাক হয়ে যায়। সে বারবার জিজ্ঞাসা করে। তারপর অপর্ণা দেবী তাকে ভালো করে বোঝায়। সারদাকে সে টাকা দেয়। টাকা নিয়ে সারদা দুঃখিত মনে বলে, কেন গিন্নিমা, আমার কি ভুল হয়েছে? আপনি আমার কাজটা কেন নিয়ে নিচ্ছেন? শুধু তোমারই নয়, অনামিকাকেও কাল থেকে আসতে মানা করে দেব। আমার মেয়ের ডেলিভারি হবে, তাই আমি আমেরিকাতে যাচ্ছি। খুব তাড়াতাড়ি এখন ফিরে আসবো না। স্যার মাঝে মধ্যে এসে বাড়িটির দেখাশোনা করবেন। ঠিক আছে গিন্নিমা, তাহলে আমি আসি। একথা বলে সারদা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে অনামিকা অপর্ণা দেবীর জামাকাপড় গোছ করছিল। হাতে টাকা নিয়ে অপর্ণা দেবী নিজের বেডরুমে যায়। অনামিকা, এই নাও তোমার 2 মাসের মাইনে। কাল থেকে আর এখানে কাজ করতে আসার প্রয়োজন নেই। অপর্ণা দেবীর এ কথা শুনে অনামিকা খুবই অবাক হয়ে যায়। তারপর হঠাৎ করে সে অপর্ণা দেবীকে জিজ্ঞাসা করতে লাগে,
তাহলে কি ম্যাডাম আপনার সাথে স্যারও যাচ্ছেন? হ্যাঁ অনামিকা, স্যারও আমার সাথে যাচ্ছেন। ওখানে আমার মেয়ের ডেলিভারি আছে কিনা, তাই আমরা যাচ্ছি। ফিরতে অনেক সময় লাগবে, ততদিন অন্য কাজ খুঁজে নিও, এই টাকাটা কাজে লাগবে। এভাবে বলাতে অনামিকা টাকা নিয়ে নেয়। এখন আর কিছু কাজ আছে কি ম্যাডাম? না অনামিকা, এখন তুমি যেতে পারো, স্যার এলে আমিও বেরোবো। অনামিকা তারপর অপর্ণা দেবীকে নমস্কার জানিয়ে টাকা নিয়ে সেখান থেকে সে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে বাড়ির উঠোনের খাটিয়াতে সারদা বসেছিল। আমার মনে হচ্ছে এখন অপর্ণা দেবী অনামিকাকে ডেকে 2 মাসের মাইনে দিয়ে হয়তো বলছে যে সে আমেরিকা যাবে। একথা সে ভাবছিলই, ততক্ষণে অনামিকা হাতে টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। সারদা তাকে দেখে। এখানে এসে বসো বৌমা। এভাবে বলাতে অনামিকাও দুঃখিত হয়ে সারদার পাশে এসে বসে পড়ে। মা, এই টাকাটা রাখুন। এই বলে সে সারদাকে টাকা দিয়ে দেয়। কাল থেকে আবার আমাদের নতুন কাজ খুঁজতে দুজনকে বেরোতে হবে মা। হ্যাঁ গো বৌমা, অপর্ণা দেবীর কৃপাতে আমরা একটা ভালো কাজ পেয়েছিলাম, যেটা আমাদের পছন্দেরও ছিল। ভেবেছিলাম এতেই সংসার ভালো করে চলবে। এবার সে আমেরিকা যাচ্ছে, তো আমাদেরকে আবার কাজ খুঁজতে হবে। সত্যি বলছেন মা, যতদিন কোনো কাজ আমরা আবার খুঁজে না পাই ততদিন এই টাকা দিয়ে ঘর চালাতে হবে। হ্যাঁ গো বৌমা, সেই কথাই ভাবছিলাম আমিও। ঠাকুরকে পুজো অর্চনা করতে হবে, যাতে 2 দিনের মধ্যেই আরেকটা ভালো কাজ পেয়ে যাই। আচ্ছা বেশ মা, এবার আপনি বলুন আমায় খাবারে কি রান্না করব। আগে 1 কাপ চা নিয়ে এসো, আমার যে খুব মাথা ব্যথা হচ্ছে। আমারও যে খুব মাথা ব্যথা হচ্ছে মা। এভাবে বলাতে চা আনার জন্য অনামিকা ঘরের ভেতরে চলে যায়। পরের দিন শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা কাজ খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায়। খুব পিপাসা পেয়ে যায়, ফলে তারা পাশেরই একটা গোলদারির দোকানে যায়। সেখানে 2টি লোক, বিজয় আর শেখর, স্মোকিং করতে করতে নিজেদের খাবার নিয়ে চর্চা করতে লাগে। হ্যাঁ রে বিজয়, এখানে রোজ রোজ লাঞ্চের স্বাদ খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যতই না তাকে বোঝাই সে কোনো কথাই শোনে না, উল্টো বলে আজ পর্যন্ত তো কেউ কমপ্লেন করেনি। পরিবর্তে সে আমাদের ওপরেই চিৎকার চেঁচামেচি করতে লাগে। যদি খুব ভালো রান্না করে তাকে টাকা দিয়ে আমরা রান্না করাই যদি। হ্যাঁ, কিন্তু লাঞ্চ বানাবার মতনও কোনো মানুষের প্রয়োজন তো। তারা বলাবলি করছিলই, তাদের কথা শাশুড়ি আর বৌমা শুনে ফেলে। স্যার, আমার নাম অনামিকা, ইনি আমার শাশুড়ি মা। আমরা খুব ভালো রান্না করি, আর বিশেষ করে জিরা রাইস খুব ভালো করি। একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন না। ঠিক বলেছে বাবু, জিরা রাইস সে খুব ভালো তৈরি করে, স্বাস্থ্যের জন্য ভালো, আর খেলে পেটও ভরে। একবার আমাদের বানাবার সুযোগ দেন। এভাবে শাশুড়ি বৌমা তাদেরকে রাজি করিয়ে নেয়। শেখরবাবু তাদেরকে অফিসে নিয়ে যায়। ইনি আমাদের স্যার, আপনারা কথা বলুন, আর এটাও বলুন কি কি বানাতে জানেন। এভাবে বলে দরজা খোলা হয়। তারপর শাশুড়ি বৌমা ভেতরে যায়। হ্যাঁ বলুন, আপনারা কারা? সুদর্শন বাবুর জিজ্ঞাসা করাতে শাশুড়ি বৌমা নিজের পরিচয় দেয়। তারপর বলে যে তারা সেখানে কেন এসেছে। কালকে যা কিছু ভ্যারাইটি জানেন সেগুলো বানিয়ে এখানে নিয়ে আসুন, আর যেমনটা আপনারা বললেন সঙ্গে জিরা রাইসও বানিয়ে নিয়ে আসুন। যদি আমাদের আপনাদের খাওয়ার পছন্দ হয় তাহলে রান্না করতে বলবো। এভাবে সুদর্শন বাবু বলেন। তার কথা শুনে শাশুড়ি বৌমা আনন্দিত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিরা রাইসের সাথে সাথে বিভিন্ন রকমের আরও পদ বানিয়ে শাশুড়ি বৌমা নিয়ে যায়। সকলেই খায়, সুদর্শন বাবুও খান। সকলেরই জিরা রাইস খুব পছন্দ হয়, কিন্তু শাশুড়ি বৌমা মনে মনে খুব ভয়ভীত থাকে যে তাদের রান্না পছন্দ হয়েছে কিনা। ততক্ষণে সুদর্শন বাবু সেখানে আসেন। অফিস রুমে আসুন, কিছু কথা বলার আছে। এভাবে বলাতে শাশুড়ি বৌমা সুদর্শন বাবুর পিছু পিছু যায়। সুদর্শন বাবু শাশুড়ি বৌমার সাথে অফিস রুমে কথা বলে। তার কথা শুনে দুজনেই খুব আনন্দিত হয়। আপনাদেরকে একটা কথা বলার ছিল, আপনাদের জিরা রাইস খুবই সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ বাবু। জিরা রাইস বানাতে আমার বৌমা কিন্তু খুব মাহির, আর বাকি রান্নাও ভালো হয়েছিল, তাই অফিসের রান্নার ভারটা আমরা আপনাদেরকে দিলাম। ভালো করে রান্না করুন আর খুব সুনাম করুন। নিশ্চয়ই স্যার, সুস্বাদু রান্না করে আমরা আপনাদের সকলের বিশ্বাস আমরা জিতে নেব। এভাবে বলার পরে শাশুড়ি বৌমা আনন্দে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকেই শাশুড়ি বৌমা জিরা রাইস বানিয়ে অফিসের সকলের জন্য
লাঞ্চ নিয়ে যায়। তাদের রান্না করা জিরা রাইস অফিসের সব কর্মচারীদের খুব পছন্দ হয়, আর তাদের রান্নার তারা খুব প্রশংসা করে। রান্না খুব ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে, এই রকমের কমপ্লিমেন্টস শুনে শাশুড়ি বৌমাও খুব আনন্দিত হয়। এভাবে আস্তে আস্তে শাশুড়ি বৌমা অফিসে রান্না করতে লাগে, তার সাথে সাথে তারা নিজেদের কেটারিংয়ের ব্যবসা শুরু করে ফেলে আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে।